আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। বাংলা পরীক্ষা সামনে দেখে উচ্চারণের অধ্যায় যারা খুলেছ নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের সমাহার দেখে ঘাবড়ে গিয়েছো এবং কনফিউজড হয়ে যাচ্ছ যে আসলে কি পড়তে কি পড়বো, কোনটা পরীক্ষায় আসবে। তো আজকে আমি এই যে বিশেষ আয়োজন এনেছি, এখানে শুধু 5টি প্রশ্ন আজকে আলোচনা করব এবং যাদের পরীক্ষা যে কোনো পরীক্ষার সামনে আছে আমি নিশ্চিত হয়ে বলছি এই 5টি পরীক্ষার মধ্যেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবং 5টি প্রশ্ন যদি সুন্দরভাবে তুমি শিখে নাও, 5টি প্রশ্ন এমনভাবে সাজানো হয়েছে এই 5টি প্রশ্নই ঘুরে ফিরে কিন্তু অতীতে বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা সবগুলোতেই এই 5টি প্রশ্ন থেকেই প্রশ্ন এসেছে। এই 5টি প্রশ্ন পড়া মানেই হচ্ছে তোমার উচ্চারণের প্রশ্ন অনেকটা হাতে পেয়ে যাওয়ার মতোই হচ্ছে। যারা উচ্চারণের সঠিক শব্দের উচ্চারণ লিখতে চাও না, প্রশ্ন লিখতে চাও, তারা এই 5টা প্রশ্ন বিশেষ গুরুত্ব সহকারে পড়বে এবং আমি এই যে ক্লাস নিচ্ছি এখান থেকে শতভাগ বুঝে নিবে। যদি একটু বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করে দেখলে আশা করা যায় বুঝতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবে অথবা ফেসবুক পেজে তুমি যে কোনো জায়গায় কমেন্ট করলে আমাদের পক্ষ থেকে তার উত্তর দিয়ে দেওয়া হবে। চলো প্রথম প্রশ্নে যাই। উদাহরণসহ উচ্চারণের 5টি নিয়ম লেখো। দেখো এইটা কিন্তু উচ্চারণ শর্ট সিলেবাসে ছিল, তাই তো? এবং এই প্রশ্ন ঢাকা বোর্ড সহ অনেক বোর্ডে পরপর একাধিক বছর এসেছে। আমি তোমাকে বলি, আমার কথায় যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে যারা চেনো ব্যক্তিগতভাবে জানো আমি কোনো সময় কোনো ফাও কথা বলি না। ওই ফাও কথা বলে চটকদারি কিন্তু আমার ভিতরে তোমরা কখনো পাওনি, পাবে না। যা বলবো সেটা বুঝে হিসেব করে বলবো। তুমি দেখো ওই সময় কিন্তু কখনো কখনো একই বোর্ডে 3বার কখনো কখনো পরপর 3 বছর এই প্রশ্ন এসেছে। ঠিক আছে, এখানে কি আছে? উদাহরণসহ উচ্চারণের 5টি নিয়ম লেখো। তাহলে অধ্বনি উচ্চারিত হয় 2টা ভাবে। সংবৃতভাবে উচ্চারিত হতে পারে। সংবৃতভাবে উচ্চারিত হওয়া মানে কি? সংবৃতভাবে উচ্চারিত হওয়া অধ্বনি ও এর মতো উচ্চারিত হয়। আর বিবৃতভাবে উচ্চারিত হওয়া মানে হচ্ছে অধ্বনি অয়ের মতো উচ্চারিত হয়। ঠিক আছে, তো এই সংবৃত আর বিবৃত আলাদা করে জানতে চাওয়া হয়নি, অন্তত বোর্ড পরীক্ষায় জানতে চাওয়া হয়নি। সেখানে শুধু অ এসেছে। তো অ আসলে সংবৃত এবং বিবৃত মিলিয়ে তুমি অধ্বনির 5টি উচ্চারণ লিখলেই হবে। অ কিন্তু আদ্য অয়ের উচ্চারণও রয়েছে বইতে, মধ্য অয়ের উচ্চারণও রয়েছে, অন্ত অয়ের উচ্চারণও রয়েছে। এভাবে ভাগ করে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় না। সেই কারণে অধ্বনির উচ্চারণটা ভালো করে শিখে নাও। আমরা স্বরধ্বনি থেকে 2টি এবং ব্যঞ্জনধ্বনি থেকে 3টি উচ্চারণ পড়ব। আশা করছি পরীক্ষায় এর ভিতরে কমন আসবে। দেখো, শব্দের আদিতে যদি অ থাকে, শব্দের আদিতে মানে কি? আদিতে মানে হচ্ছে শুরুতে, অর্থাৎ শব্দটা যদি অ দিয়ে শুরু হয় তার পরবর্তী বর্ণে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার অথবা হ্রস্বকার, দীর্ঘ ওকার, এই 4টার যে কোনো একটা থাকে, শব্দটা যদি অ দিয়ে শুরু হয় তার পরবর্তী বর্ণে যদি হ্রস্বইকার দেখতে পাও অথবা দীর্ঘইকার দেখতে পাও অথবা হ্রস্ব উকার দেখতে পাও অথবা দীর্ঘ উকার দেখতে পাও, তাহলে এই যে শুরুর অ এটি ও হিসেবে উচ্চারিত হবে। ঠিক আছে, কীরকম? লক্ষ্য করো, এইখানে লেখা আছে অভিধান, কিন্তু আমরা পড়ছি অভিধান। আমরা কি পড়ছি? অভিধান। কেন? এইখানে অয়ের পরে পরবর্তী বর্ণের হ্রস্বইকার রয়েছে। এখানে লেখা আছে নদী, কিন্তু আমরা পড়ছি নদী। কেন? এইখানে অয়ের পরবর্তী বর্ণে দীর্ঘইকার আছে। এখানে আছে অনুরোধ, কিন্তু আমরা পড়ছি অনুরোধ। কেন অকে ও পড়ছি? কারণ এই শুরুর অয়ের পরে হ্রস্বকার রয়েছে, সেই জন্য অধ্বনি ওতে রূপান্তরিত। শুরুর অয়ের পরে দীর্ঘই রয়েছে, সেই জন্য অধ্বনি ওতে রূপান্তরিত। শুরুর অয়ের পরে হ্রস্বইকার রয়েছে, সেই জন্য অধ্বনি ওতে রূপান্তরিত। অর্থাৎ শুরুতে যদি শব্দটা অ দিয়ে শুরু হয় তার পরবর্তী বর্ণেই যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার 4টার যে কোনো একটা থাকে তাহলে অ ও এর মতো সাউন্ড করবে। এক্সাম্পল যদি বলো, আমাদের খুব প্রিয় শব্দ ধরো কবি, তাহলে এখানে লেখা আছে কবি, কিন্তু আমরা এটার উচ্চারণ করছি কবি। হ্যাঁ, তাহলে এই ক কেন কো হয়ে যাচ্ছে? কারণ এইখানে যে অ আছে এই অয়ের পরে পরবর্তী বর্ণে কিন্তু হ্রস্বইকার রয়েছে, সুতরাং এখানে অ, এখানকার ক কো হয়ে যাচ্ছে।
আমরা কবি বলি, নদী বলি, নদী বলি না, বলি নদী। কেন? কারণ শুরুর অয়ের পরবর্তী বর্ণের হ্রস্বইকার রয়েছে। এভাবে শুরুর অয়ের পরবর্তী বর্ণের হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার অথবা দীর্ঘকার এই চারটার যে কোনো একটা থাকলে শুরুর অধ্বনি অবশ্যই ও এর মতো সাউন্ড করবে। ক্লিয়ার? তাহলে প্রথমটা আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয়টা বলেছে শব্দের আদ্য। এই আদ্য মানেও হচ্ছে শুরু। আদ্য অয়ের পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, অর্থাৎ শব্দের বর্ণটা যদি অ দিয়ে শুরু হয়, অর্থাৎ ওই ব্যঞ্জনের সাথে অ থাকে অথবা ডাইরেক্ট অ থাকে, তাহলে কি হবে? পরবর্তী বর্ণে যদি জফলা থাকে তাহলে শুরুর অটা ও রূপে উচ্চারিত হবে। কীরকম? আমি একটু এখানে তোমাকে দেখাই। যেমন মনে করো আমি যদি বলি ও অত্যাচার, এটাকে বলি আমরা অত্যাচার, কিন্তু এই শব্দটা লক্ষ্য করো শুরুটা হয়েছে অ দিয়ে, পরবর্তী বর্ণে জফলা আসে। এখন বলছে এই অ ও হিসেবে উচ্চারিত হবে, তাহলে এইটা হবে অত্যাচার। এই শব্দ অত্যাচার বললে ভুল হবে, সুতরাং অ ওয়ে পরিণত হয়েছে। এখানে জফলাযুক্ত ব্যঞ্জন কেন ভেঙেছি এইটা জফলার সময় আমরা বলবো, কিন্তু এখন তুমি শুধু ফলো করো অ ওতে রূপান্তরিত। এইরকম দেখো এইখানে অ দিয়ে শুরু হয়েছে, পরবর্তী বর্ণে জফলা আসে, সেই জন্য অ কিন্তু উচ্চারণে ওয়ে রূপান্তরিত হয়েছে। এখানে অ দিয়ে শুরু হয়েছে, পরবর্তী বর্ণে জফলা আসে, অ কিন্তু ওতে রূপান্তরিত হয়েছে। এইখানে কয়ের সঙ্গে অ আছে, তাতেও আমরা জানি যেখানে কোনো কার চিহ্ন থাকে না সেখানে অ থাকে, সেই কারণে এখানে অ কিন্তু এই কয়ে ওকার হিসেবে যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে শুরুর অধ্বনির পরে যদি কখনো জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অধ্বনি ও ধ্বনিতে পরিণত হবে। 3 নম্বর বলেছে আদ্য অয়ের পরে, অধ্বনির পরে, শুরুর অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে তাহলে সেই অ ওতে রূপান্তরিত হবে। এই তো নিয়ম। এবার দেখো এইখানে দ আছে, তার মানে দয়ের সাথে কে আছে? অ আছে, তারপর কিন্তু এই ক্ষীয় আছে, সুতরাং কি হবে? দ ইজ ইকুয়াল টু দো। এই খেয়াল করেছো? দক্ষ। এখানে যদি তুমি উচ্চারণ করো দক্ষ, পরীক্ষায় যদি লেখো দক্ষ, কাটা যাবে। কেন লিখতে হবে দক্ষ? কারণ শুরুর অয়ের পরে পরবর্তী সাউন্ডে ক্ষীয় আছে। এখানে দেখো লয়ের পরে, লয়ের সাথে অ আছে, তারপরে ক্ষীয় আছে, সুতরাং ল হয়ে যাবে লো। এখানে রয়ের সঙ্গে অ আছে, এরপরই ক্ষীয় আছে, র হয়ে যাবে রো। যেমন পরীক্ষায় কয়েকবারই এসেছিল, ধরো এইটা। এখন বলো এই শব্দের উচ্চারণ তাইলে কি হবে? অক্ষর বলি তো আমরা, হবে না। কি হবে? এই অ এর পরে ক্ষীয় আছে, সুতরাং অ ইজ ইকুয়াল টু ও, এইভাবে হবে। এখন হবে ওক খোর, অর্থাৎ এইখানকার অ ও রূপে উচ্চারিত হবে। কেন? অ এর পরে ক্ষীয় রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা কিন্তু ক্লিয়ার হলাম। 4 বলেছে শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, পরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে কি হবে? এই অ ওতে রূপান্তরিত হবে। যেমন ধরো এইখানে কয়ের সঙ্গে অ আছে, পরেরটাই রিকার আসে, এই জন্য ক কিন্তু কোয়ে রূপান্তরিত হয়েছে। এইখানে বয়ের সঙ্গে অ আছে, এইখানে রিকার আছে, অ কিন্তু ওয়ে রূপান্তরিত হয়েছে। এবার যদি আমরা বলি ধরো মসৃণ, এখানে ময়ের সঙ্গে অ আছে, তারপর রিকার আছে, সুতরাং এটা হবে মসৃণ, সরি, এটা হবে মসৃণ। ঠিক আছে? অর্থাৎ এই জায়গার অ, এই জায়গায় ও হিসেবে দেখানো হবে। অর্থাৎ শব্দের আদিতে অ থাকলে, তারপরে রিকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই রিকারের প্রভাবে শুরুর অ ও রূপে উচ্চারিত হবে। 5 নম্বর কি বলেছে? শব্দের প্রথমে যদি অযুক্ত রফলা, এই দেখো এইখানে রফলা আছে, রফলার সঙ্গে অ, এটার নাম অযুক্ত রফলা। এইখানে রফলা আছে, রফলার সঙ্গে অ, এটা অযুক্ত রফলা। এইখানে রফলা আছে, রফলার সঙ্গে অ, অযুক্ত রফলা। সেই জন্য কি হয়েছে? এই অযুক্ত রফলার অ ও রূপে উচ্চারিত হয়েছে। দেখো এই কয় রফলায় ওকার,
এখানে গয়ের রফলা অ, এখানে গয়ের রফলা ওকার, এখানে গয়ের রফলা অ, এখানে বয়ের রফলা ওকার, এখানে পয়ের রফলা অ, এখানে পয়ের রফলা ওকার। অর্থাৎ শব্দের শুরুতে যদি রফলার সঙ্গে কোনো কিছু আমরা দেখতে না পাই, কার চিহ্ন, তাহলে সেখানে কে আছে? অ আছে। সেই রফলার সাথে যুক্ত শব্দের শুরুর অ কী হবে? ও রূপে উচ্চারিত হবে। তাহলে আমরা পাঁচটা কি পড়লাম? শব্দের শুরুতে যদি অ থাকে, তারপর হ্রস্ব দীর্ঘ এই চারটার যে কোনো একটা থাকে, তাহলে ওতে রূপান্তরিত হবে। এটা ছিল নাম্বার 1। সেকেন্ড, আমরা বলেছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে, পরবর্তী বর্ণ যদি জফলাযুক্ত থাকে, তাহলে শুরুর অধ্বনি ও ধ্বনিতে রূপান্তরিত হবে। এবং 3 নাম্বার বলেছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে, তার পরবর্তী বর্ণে যদি ক্ষীয় থাকে, শব্দের শুরুর ও রূপে উচ্চারিত হবে। 4 নাম্বার বলেছি শব্দের শুরুতে যদি অ থাকে, পরবর্তী বর্ণে যদি রিকার থাকে, তাহলে শব্দের শুরুর ও রূপে উচ্চারিত হবে। আর লাস্টে পড়েছি শব্দের শুরুতে যদি রফলা থাকে, তার সাথে যুক্ত ও রূপে উচ্চারিত হবে। ক্লিয়ার? এইটা এখনো পর্যন্ত এই প্রশ্ন সকল পরীক্ষা মিলে সবচেয়ে বেশিবার উচ্চারণ থেকে এটা এসেছে, সব থেকে বেশিবার এসেছে। ক্লিয়ার? 2 নাম্বার দেখো, এ ধ্বনির সংবৃত উচ্চারণ। এ ধ্বনিরও 2টা উচ্চারণ, ঠিক আছে? এ ধ্বনির ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু এ যদি হয়, এটার নাম হচ্ছে সংবৃত। আর এ ইজ ইকুয়াল টু যদি এ হয়, এটার নাম বিবৃত। ঠিক আছে? তোমার কাছে কি চাওয়া হবে? এ ধ্বনির উচ্চারণ চাওয়া হবে। এইরকম সংবৃত বিবৃত এটা বলা হবে না। তোমাকে বলা হবে এ স্বরধ্বনির উচ্চারণ। তুমি সংবৃতও লিখতে পারো, বিবৃতও লিখতে পারো, 2টা মিলিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমরা কি করেছি? আমরা সংবৃতটা সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? তুমি এ ধ্বনি আসলেও সংবৃত লিখবা, সংবৃত আসলেও সংবৃত লিখবা। সংবৃত আসবে না, এ ধ্বনির উচ্চারণই আসবে, সেই ক্ষেত্রে তোমার সংবৃত লিখলে সমস্যা নাই। তো সংবৃতিতে কি দেখাবো আমরা? যে এ ধ্বনি এ এর মতো উচ্চারিত হচ্ছে, বাঁকা বা বিকৃত হয়ে এ এর মতো হয়ে যাচ্ছে না, ঠিক আছে? এবার বলছে শব্দের অন্তে এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়। অন্ত মানে কি? শেষে। সকল শব্দের শেষে এ ধ্বনি সংবৃতই থাকবে, স্বাভাবিক থাকবে। যেমন ধরো পথে, এই যে শেষে একার, এই একার একারের মতোই আছে। এই যে ঘাটে শেষে যে একার, এই একার একারের মতোই আছে। এটা কিন্তু কখনো এর মতো উচ্চারিত হচ্ছে না। পথ ঘাট এরকম কিন্তু হচ্ছে না। পথ এ, ঘাট এ, এ ইজ ইকুয়াল টু এ। তার মানে শব্দের শেষে সেটা কোন শব্দ দেখার দরকার নেই, সেটা সংস্কৃত শব্দ নাকি দেশি শব্দ না কৃতঋণ শব্দ দেখার দরকার নাই। বাংলায় লেখা যে কোনো শব্দের শেষে এ ধ্বনি স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। সেই এ ধ্বনি কখনো কি হবে না? হিসেবে উচ্চারিত হবে না। এরপর কে বলছে? একাক্ষর সর্বনাম, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট সর্বনাম পদে এ ধ্বনি সংবৃত হবে। তার মানে এগুলোতে এ সমান এ হবে। কিরকম? কে, সে, এখানে কিন্তু এটার উচ্চারণ তুমি এইভাবে ক্যা এভাবে বলতে পারবা না। এটার উচ্চারণ তুমি শ্যা এভাবে বলতে পারবা না। তোমাকে বলতে হবে কে। কেন? এইটা সর্বনাম, প্রশ্ন সর্বনাম এবং এক সিলেবল। সে, এইটা পার্সোনাল প্রোনাউন এবং এক সিলেবল। এরকম এক সিলেবল বিশিষ্ট সর্বনাম শব্দে এ সবসময় স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। সেইখানে এ কে এ হিসেবেই দেখানো হবে, একে এ হিসেবেই দেখানো হবে, ঠিক আছে? এরপরেরটা বলেছে হ্রস্বইকার বা হ্রস্বকার যদি পরে থাকে। কিসের পরে থাকে ভাই? এ ধ্বনির পরে। এ ধ্বনির পরবর্তী বর্ণে যদি হ্রস্বইকার অথবা এরকম হ্রস্বকার থাকে, তাহলে এ ধ্বনি স্বাভাবিক থাকবে। তাহলে এ ধ্বনি স্বাভাবিক থাকবে, অর্থাৎ এ ধ্বনি যদি শব্দের শুরুতে থাকে, পরবর্তী বর্ণে যদি হ্রস্বইকার থাকে, তাহলে ধরো আমি যদি বলি বয়েকার তালব্য শয় হ্রস্বইকার, তাহলে তুমি দেখছো এখানে শব্দের শুরুতে এ আছে, শব্দের শুরুর বর্ণে এ আছে, পরবর্তী বর্ণে হ্রস্বইকার আছে। এটাকে তুমি বেশি বলতে পারবা না, এটাকে বলতে হবে বেশি, বেশি। তাহলে তুমি এটাকে বলবা বে, তারপর বলবা শি। কেন এ ইজ ইকুয়াল টু এ? কারণ পরবর্তী বর্ণের হ্রস্বইকার রয়েছে।
এটাই বলেছে। তাহলে তিনটা আমরা কি শিখলাম? আমরা শিখলাম শব্দের শেষে থাকলেই এর মতো উচ্চারিত হবে, বাঁকা বা বিকৃত করা যাবে না। আমরা বলেছি সর্বনাম যদি এক সিলেবল বিশিষ্ট হয় তার সাথে যুক্ত এ ধ্বনি সবসময় এ হিসেবে উচ্চারিত হবে, বাঁকা বা বিকৃত করা যাবে না। এখানে হ্রস্বইকার শুরুতে যদি এ থাকে, পরবর্তী বর্ণে যদি হ্রস্বইকার বা হ্রস্বকার দুইটার যে কোনো একটা থাকে, তাহলে এ ধ্বনি এর মতো উচ্চারিত হবে, বাঁকা বা বিকৃত করা যাবে না। এবার আসো সংস্কৃত তৎসম শব্দের আদ্য একার। আদ্য মানে কি? শুরুর একার অবিকৃত রূপে উচ্চারিত হবে বা সংবৃত রূপে। যেমন মনে করো এইটা একটা সংস্কৃত শব্দ, এই কারণে এ ইজ ইকুয়াল টু এ, এটাকে তুমি বেদ বলবা, ব্যাদ বলতে পারবা না। এটাকে তুমি প্রেম বলবা, প্র্যাম বলতে পারবা না, কারণ সংস্কৃত শব্দের শুরুর একার সবসময় এ হিসেবে উচ্চারিত হবে, এইটা কখনোই এ হিসেবে উচ্চারিত হবে না। ঠিক আছে? সংস্কৃত থেকে আগত শব্দ অবশ্যই কি করতে হবে? এ হিসেবে উচ্চারিত হবে। যেমন মনে করো আমি যদি বলি শেষ, এটাকে তুমি শেষ বলতে পারবা না, তোমাকেও বলতে হবে শেষ, অর্থাৎ এ সমান এ ই দেখাতে হবে। সেই জন্য বলছে সংস্কৃত শব্দ থেকে আগত এ ধ্বনি কখনো এর মতো উচ্চারিত হবে না। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি যদি পরে থাকে, অর্থাৎ এর পরে যদি হ থাকে অথবা এর পরে যদি এমন যুক্ত ধ্বনি থাকে যার সঙ্গে এভাবে আকার দেওয়া নাই, তাহলে কি হবে? এ ইজ ইকুয়াল টু এ হবে। এটাকে দেহ বলা যাবে না, বলতে হবে দেহ। এটাকে ক্যাষ্ট বলা যাবে না, বলতে হবে কেষ্ট। ঠিক আছে? তার মানে এ ধ্বনির পরে যদি হ থাকে এ ইজ ইকুয়াল টু এ বলা যাবে না। এ ধ্বনির পরে যদি এমন সংযুক্ত ব্যঞ্জন থাকে যেটার সাথে আকার দেওয়া নাই, আকার চিহ্ন নাই, কার চিহ্ন নাই, তাহলে সেটা এ ইজ ইকুয়াল টু এ। তাহলে পাঁচটা কি পড়লাম? এক, হ্যাঁ, আমার সাথে সাথে এরকম মুখস্থ করে ফেলবা। এক নম্বরে আমরা কি পড়েছি? এটা কিসের নিয়ম পড়ছি বলো তো? এ ধ্বনির উচ্চারণ। আমরা বলেছি এ ধ্বনি যদি শব্দের শেষে থাকে তাহলে এ ইজ ইকুয়াল টু এই থাকবে, বাঁকা হবে না। দ্বিতীয় আমরা বলেছি যে যদি এমন হয় যে সর্বনাম শব্দ, সেখানে সিলেবল সংখ্যা 1 অর্থাৎ একাক্ষর সর্বনাম, সেটাতে এ সমান এ থাকবে, কে, সে, যে, এভাবেই থাকবে। এগুলোকে ক্যা, শ্যা, যা এরকম উচ্চারণ করা যাবে না। তারপর আমরা বলেছি যদি সংস্কৃত শব্দ হয় সেই সংস্কৃত শব্দে এ ধ্বনি এই থাকবে। বেদ, প্রেম, দেশ, শেষ এগুলোতে কখনোই ব্যাদ, প্র্যাম, ড্যাশ, শ্যাস এরকম বলা যাবে না। তারপর আমরা কি বলেছি দেখো, আমরা বলেছি যে হ্রস্বই বা হ্রস্বকার যদি পরে থাকে, অর্থাৎ শুরুতে যদি এ থাকে তারপর যদি হ্রস্বইকার বা হ্রস্বকার থাকে, তাহলে এ ধ্বনি এর মতোই হবে, বিকৃত বা বাঁকা করা যাবে না। আর শেষে বলেছি যদি এ ধ্বনির পরে হ থাকে কিংবা এমন যুক্ত ধ্বনি থাকে যার সঙ্গে আকার নাই, আকারবিহীন এরকম, তাহলে এ ইজ ইকুয়াল টু এ, এ ইজ ইকুয়াল টু এ। আমার ধারণা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরেরটা দেখো, আমরা ব্যঞ্জনে চলে আসলাম। এইটা ব্যঞ্জনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, বফলা ব্যঞ্জনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। কমপক্ষে 5বার বোর্ডে এসেছে, কমপক্ষে 5বার বোর্ড পরীক্ষায় এসেছে। কে? বফলা। আর কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় কত শতবার আসছে তার তো কোনো অন্ত নাই। তুমি জাস্ট একটা টেস্ট পেপার নিয়ে বসো যে গত বছর টেস্ট পরীক্ষায় এটা কতবার এসেছে। শুরু করি আমরা। আদ্য ব্যঞ্জন বর্ণ, তার মানে শব্দের শুরুর ব্যঞ্জন বর্ণে যদি বফলা থাকে তাহলে সেই বফলার কোনো উচ্চারণ হবে না, বাংলায় তার উচ্চারণই খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরো এই যে শুরুর ব্যঞ্জন বর্ণটার সাথে ব আছে, তাহলে এটা ধবনি হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা উচ্চারণ করছি ধ্বনি। তাহলে বটা কোথায়? ব তো এখানে দেওয়া আছে, এই শব্দের উচ্চারণে কি ব আছে? নাই। এটা কিন্তু শয়ের সঙ্গে ব আছে, কিন্তু উচ্চারণ করছো স্বাধিকার, তাহলে এখানে উচ্চারণে বটা কোথায়? এটা কিন্তু তয়ের সঙ্গে ব আছে, কিন্তু তুমি উচ্চারণ করছো ত্বক, তাহলে বটা কোথায়? ব কি আছে? নাই। কেন নাই? কারণ বাংলা শব্দের শুরুতে, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যে কোনো শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, সেই ব ফলার উচ্চারণ বাংলায় থাকবে না। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসো, শব্দের মধ্যে কিংবা শেষে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু সংযুক্ত বর্ণ দিতে হয়। সংযুক্ত বর্ণ বলতে কি বোঝায়? শব্দের মধ্যে অথবা শেষে যদি ব ফলা থাকে, ব ফলা নাই, কিন্তু যে বর্ণটার সাথে ব ফলা ছিল ওই বর্ণটা ডাবল হবে। কিরকম দেখো, এই যে দেখো বয়ের হ্রস্বইকার তালব্য বসার সাথে ব,
এখানে হয়েছে বিশ্ব, দেখো ব কিন্তু উচ্চারিত হয় নাই, তালব্যস্যর সাথে ব, এই যে তালব্যস্য দুইবার হয়েছে। কথা ক্লিয়ার? অর্থাৎ যেটার সাথে থাকবে, এখানে দেখো বিদ্যান, এখানে দয়ের সঙ্গে ব, এই ব কিন্তু উচ্চারিত হয় নাই, দয়ের সঙ্গে ব বলে এই দেখো ব দ দুইবার উচ্চারিত হয়েছে, বিদবান না হয়ে হয়েছে বিদ্যান। এবার দেখো এখানে পক ব হওয়ার কথা, পক ব, কিন্তু হয়েছে পক্ক, কারণ ব কয়ের সাথে, এই জন্য ক দুইবার হয়েছে। তার মানে আমরা কি শিখলাম? শব্দের শুরুতে ব ফলা থাকলে বাংলায় তার কোনো উচ্চারণ হবে না, আর শব্দের মাঝখানে কিংবা শেষে যদি ব ফলা থাকে কোনো ব্যঞ্জনের সাথে, ব ফলার উচ্চারণ বাতিল হয়ে ওই সংশ্লিষ্ট ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হবে। কথা ক্লিয়ার? এবার বলেছে উত উপসর্গযোগে যদি গঠিত হয় শব্দ, তাহলে বফলার উচ্চারণ বাংলায় বিলুপ্ত হবে না, বফলার উচ্চারণ থাকবে। ঠিক আছে? যেমন লক্ষ্য করো, আমরা একটুখানি আগে বললাম বিদ্যান, উচ্চারণ কেমনে লিখলাম? বিদ দান, এই তো। তার মানে এখানে বয়ের পরিবর্তে দ দুইবার হয়েছে, তাহলে এইখানেও তো বয়ের পরিবর্তে দ দুইবার হওয়ার কথা, কিন্তু হয় নাই। উদ্বেগ না হয়ে হয়েছে উদ্বেগ। কেন? এইটা উত উপসর্গযুক্ত, এটা ভাঙলে হবে উত প্লাস বেগ। যেহেতু এই শব্দের শুরুতে উত আসছে এই শব্দের মধ্যে, সেই কারণে এই শব্দের মাঝখানের ব কিন্তু বিলুপ্ত না হয়ে উচ্চারিত হবে। এখানে আছে উত প্লাস বোধন, যেহেতু উত দিয়ে শব্দটা শুরু, এই খণ্ডটা দয়ে পরিণত, তার সঙ্গে যখন ব যুক্ত হয়েছে সেই ব বাংলায় বিলুপ্ত না হয়ে ওই সংশ্লিষ্ট বর্ণকে দ্বিত্ব না করে সেই ব উচ্চারিত হচ্ছে উত প্লাস বাস্তু। তার মানে হলো উত দিয়ে শব্দ শুরু, এই কারণে ব ফলা উচ্চারিত হচ্ছে। তার মানে এই গ কেন ক্ষয়ের ব্যতিক্রম? কারণ হলো সব শব্দের ক্ষেত্রেই মধ্যে কিংবা শেষে থাকলে ব ফলাযুক্ত ব্যঞ্জনটা ডাবল হবে, আর যদি শব্দটি এরকম উত উপসর্গযোগে গঠিত হয় তাহলে কি হবে? সেই সংশ্লিষ্ট বর্ণ ডাবল না হয়ে সেখানে এরকম বয়ের উচ্চারণ, ব ফলার উচ্চারণ ব হিসেবে পাওয়া যাবে। তাহলে 2 নম্বর আর 3 নম্বরের পার্থক্য বুঝলাম তো? এবার বলছে সন্ধির ক্ষেত্রেও এমনটি হবে। বাংলা সন্ধিতে যদি ক থেকে কোনো সন্ধি গ হয়ে যায় এবং এই গয়ের সাথে যদি ব ফলা যুক্ত হয়, গ ডাবল না হয়ে ব ফলার উচ্চারণটা পাওয়া যাবে। কীরকম? যেমন ধরো ক থেকে কিভাবে গ হলো? এই শব্দটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক প্লাস বিদিক। এখন এই ক কি হলো? এই ক এখানে গয়ে রূপান্তরিত হলো সন্ধিতে, কারণ এখানে ঘোষ বর্ণ, এটাও ঘোষ বর্ণ হয়ে গ হয়ে গিয়েছে। তার সঙ্গে ব যখনই যুক্ত হয়েছে, তাহলে মাঝখানে যুক্ত হলে গ দুইবার হওয়ার কথা, সেটা না হয়ে দেখো এই বকে পাওয়া যাচ্ছে। এখানেও কি? এখানে হচ্ছে দিক প্লাস বলয়। তো কি হলো ঘটনাটা? এই ক গয়ে পরিণত হয়েছে, এই জন্য এই বয় ফলার উচ্চারণ পাওয়া যাচ্ছে। এখানেও গয়ে পরিণত হয়েছে, তার সঙ্গে এই ব ফলার উচ্চারণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ খ নম্বর নিয়মটা এই দুইটা ক্ষেত্রে কার্যকর নয়। কোথায়? উপসর্গের ক্ষেত্রে উত, আর সন্ধির ক্ষেত্রে ক থেকে আগত গ। এছাড়া সব জায়গায় 2 নম্বর নিয়ম অর্থাৎ খ নম্বর নিয়মটি কিন্তু কার্যকর। এবার বলেছে ব অথবা ময়ের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলেও বফলার উচ্চারণ পাওয়া যাবে, বিলুপ্ত হবে না। যেমন মনে করো আমরা যদি বলি লম্বা, ব্যক্তিটা খুব কি, ব্যক্তিটা খুব লম্বা, তাহলে এই ময়ের সাথে, এখন দেখো শব্দের শুরুতে আমরা যদি শব্দের শেষে এইরকম বলতাম তাহলে এটা বিষব হতো না, তো বিশ্ব হইতো। তাহলে এখানে লম্ম হওয়ার কথা না, ম দুইবার হওয়ার কথা না, কিন্তু তুমি কি এটাকে লম্মা বলো? তুমি বলছো কিন্তু লম্বা। তার মানে ময়ের সাথে যুক্ত হওয়ার কারণে এই বয়ের উচ্চারণ হয়েছে। তাহলে 5টা একটু আবার বলে দেই। নাম্বার 1, শব্দের শুরুতে ব ফলা থাকলে বাংলায় তার কোনো উচ্চারণ হবে না। দ্বিতীয়, শব্দের মধ্যে কিংবা শেষে যদি বফলা যুক্ত থাকে তাহলে সংশ্লিষ্ট বর্ণটি দুইবার উচ্চারিত হবে। 3 নাম্বার, উত উপসর্গযুক্ত শব্দে বফলা থাকলে সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার না হয়ে বফলা নিজেই উচ্চারিত হবে। এবার বলছে
ক থেকে সন্ধির সূত্রে আগত যদি গ থাকে তাহলেও সংশ্লিষ্ট বর্ণ দুইবার না হয়ে ব ফলা নিজে উচ্চারিত হবে, ব কিংবা ময়ের সাথেও ব ফলা উচ্চারিত হবে। তাহলে উচ্চারিত হবে না কোথায়? শব্দের মধ্যে কিংবা শেষে যদি থাকে, আর সংশ্লিষ্ট বর্ণ যদি ডাবল হয় সেখানে থাকবে না, আর শব্দের শুরুতে একেবারেই উচ্চারিত হবে না। কথা ক্লিয়ার? ওকে, পরবর্তী বর্ণে আস। পরবর্তী প্রশ্ন, উদাহরণসহ ম ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। মনে রাখতে হবে ম ফলা কিন্তু একটি নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ যেখানে উচ্চারিত হয় না সেখানে কিন্তু আনুনাসিক হিসেবে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা নিয়মে থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। যদি এক্সাম্পলে চন্দ্রবিন্দু দিতে ভুলে যাও তাহলে সংশ্লিষ্ট নিয়ম এবং এক্সাম্পল কিন্তু বাতিল হয়ে যাবে। বলছে পদের আদ্য ব্যঞ্জন বর্ণে, আবারও এই বারবার কিন্তু লিখে দিচ্ছি, আদ্য মানে শুরু, আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। তাহলে দেখো এইখানে স এর সঙ্গে ম আছে, আমরা বলছি স্মরণ, আমরা কি সমরণ বলছি না, মটা বাতিল হয়ে গেছে, কিন্তু এই ম নাসিক্য বাতিল হয়ে আনুনাসিক চন্দ্রবিন্দু এখানে যুক্ত হয়েছে, এটা কিন্তু দিতে হবে। এখানে আছে শ্মশান, কিন্তু আমরা বলছি শ্মশান, তাহলে এই স এর সঙ্গে ম যুক্ত হতে সেই ময়ের কোনো উচ্চারণ পায় নেই, আমরা শুধু আনিনাসিকতা পেয়েছি। এখানে আছে স্মারক, কিন্তু ময়ের উচ্চারণ কই? তাহলে এখানে সমারক হওয়ার কথা, কিন্তু আমরা বলছি এখানে স্মারক, ময়ের উচ্চারণ নাই কেন? শব্দের শুরুতে নাই, কিন্তু আমরা আনুনাসিক দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? শব্দের শুরুতে যদি ম ফলা থাকে তাহলে সেই ম ফলার উচ্চারণ থাকবে না, শুধু সংশ্লিষ্ট বর্ণটি আনুনাসিকভাবে উচ্চারিত হবে। এটা নিয়মে না দিলেও চলবে, কোনো ব্যাপার না, কিন্তু উচ্চারণের সময় আনুনাসিকতা দেখিয়ে দিতে হবে। যদি চন্দ্রবিন্দু দিতে ভুলে যাও তাহলে কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? এবার বলছে পদের মধ্যে বা শেষে মফলাযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হবে। সংশ্লিষ্ট মফলার উচ্চারণ পাওয়া যাবে না, কিন্তু সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার উচ্চারিত হবে। কীরকম দেখো, এই ছ দয়ের সাথে ম, এটা আছে কিন্তু শব্দের শেষে, এই জন্য ম উচ্চারিত না হয়ে আছে দয়ের সাথে, এই জন্য দ দুইবার উচ্চারিত হচ্ছে। পদ্ম হওয়ার কথা কিন্তু হয়েছে পদ্ম, ম উচ্চারিত না হয়ে সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয়েছে। এখানে লেখা আছে রশ্মি, কিন্তু উচ্চারণ হচ্ছে রশ্মি, ম উচ্চারিত না হয়ে সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার উচ্চারিত হচ্ছে, সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার উচ্চারিত হচ্ছে, সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে শব্দের মধ্যে কিংবা শেষে যদি ম ফলাযুক্ত ব্যঞ্জন থাকে সংশ্লিষ্ট ব্যঞ্জন দুইবার উচ্চারিত হবে। কিন্তু ভাই ম আছে দয়ের সাথে, ম হচ্ছে আনুনাসিক, দ তো আনুনাসিক না, আপনি দ দুইবার করেছেন, কিন্তু আনুনাসিকতার চিহ্ন কিন্তু দিতে হবে, কারণ ম থাকলে ম উচ্চারিত হয়নি, আনুনাসিকতার চিহ্ন দিতে হবে। নেক্সট, বাংলা ভাষায় পদের মধ্যে কিংবা শেষে সর্বত্র ম ফলাযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয় না। এই একটু আগে কিন্তু বলছে হয়, পদের মধ্যে কিংবা শেষে ম ফলাযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হয়ে থাকে, এখন বলছে সর্বত্র হয় না। তাহলে কোথায় হয় না? এই যে দেখো, ক বর্গের সাথে হয় না, কখনো কখনো লয়ের সাথেও হয় না। কীরকম দেখো, এখানে বাগ্যী হওয়ার কথা, গ ডাবল হওয়ার কথা, কিন্তু গ ডাবল না হয়ে ম কিন্তু এখানে আছে। এখানেও গ ডাবল হওয়ার কথা, এখানে কিন্তু ম আছে। এখানে ও ডাবল হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু ম আছে। আর ম যেহেতু বহাল আছে সেই কারণে এখানে চন্দ্রবিন্দু আনুনাসিকতা হবে না। যেমন ধরো আমি যদি বলি, তাহলে এখানে সূত্র অনুসারে হওয়ার কথা গুল্ল, ল দুইবার হওয়ার কথা, কিন্তু আমরা এটার উচ্চারণ করি কি? গুল্ম। তার মানে ম কিন্তু আছে, কেন? লয়ের সাথে থাকে, আর ক বর্গীয় সাউন্ডের সাথে ম সবসময় কি থাকে? বহাল থাকে। অর্থাৎ 2 নম্বর নিয়ম, পদের মধ্যে কিংবা শেষে ম ফলাযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হবে, সেটা এই ব্যতিক্রমের ক্ষেত্রে কার্যকর নয়। এবার বলছে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে মফলাই উচ্চারিত হবে না। অর্থাৎ যার সাথে মফলা থাকবে, দেখো এইখানে মফলা যুক্ত হয়েছে, এই মফলা কিন্তু যুক্ত ব্যঞ্জন না একবার, কিন্তু আমি যদি এইখানে লক্ষ্য করি সূক্ষ্ম, এখানে ক্ষিও কিন্তু আগে থেকেই যুক্ত, ক প্লাস মূর্ধন্য ষ, সেই কারণে তার সঙ্গে যখন ম যুক্ত হয়েছে তখন এখানে উচ্চারণে ম নেই। ঠিক আছে, যেমন ধরো আমরা বললাম, এটা হচ্ছে লক্ষ্মী, কিন্তু দেখো এই তো আমি ম লিখছি, তাহলে লক্ষ্মী বলছি না কেন?
লক্ষ্মী বলে তারা, আমরা লক্ষ্মী কেন বলছি না? কারণ এই ক্ষীয় আগে থেকেই যুক্ত। তার মানে সহজ ভাষায় তুমি যদি বলো ক্ষীয়র সাথে ম যুক্ত হলে সে উচ্চারিত হয় না, কারণ ক্ষীয় আগে থেকেই যুক্ত। এরকম যদি সংযুক্ত ব্যঞ্জনের সাথে ম যুক্ত হয় তাহলে বাংলায় তার কোনো উচ্চারণ হবে না। এরপর একদম শেষেরটা, মফলাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানান এবং উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ সেখানে এই নিয়মগুলো কার্যকর নয়। যেমন ধরো আমরা প্রথমে কি শিখলাম, শব্দের শুরুতে মফলা থাকলে তার কোনো উচ্চারণ হয় না। যদি শব্দের শুরুতে মফলার উচ্চারণ না হয় তাহলে এই শব্দ আমি কিভাবে উচ্চারণ করব? তাহলে এই শব্দের উচ্চারণ হওয়া উচিত সিত, কিন্তু আমরা তো এটাকে ঠিকই এইভাবে উচ্চারণ করছি, স্মিত। তার মানে শব্দের শুরুতে মফলার উচ্চারণ হয়েছে, অথচ এই আমরা প্রথমে পড়লাম পদের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা থাকলে তার কোনো উচ্চারণ হবে না। তার মানে হলো এই ব্যতিক্রমী শব্দগুলোর ক্ষেত্রে এটা কার্যকর নয়। আমরা পড়লাম শব্দের মধ্যে কিংবা শেষে মফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব হবে, তাহলে এটা কুষ্মাণ্ড হওয়ার কথা, কিন্তু আমরা বলছি কুষ্মাণ্ড। এখানে ম কিন্তু উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? এটা সুস্মিতা হওয়ার কথা, ম না হয়ে স ডাবল হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু এই ম উচ্চারণ করলাম, ঠিক আছে? এইটা তালব্য স হবে সুস্মিতা, সুস্মিতা, ঠিক আছে? এটা কখনো কখনো তালব্য স ও দেখা যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, শব্দের মধ্যে কিংবা শেষে মফলাযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব করলাম না এই ব্যতিক্রমী সংস্কৃত শব্দগুলোর ক্ষেত্রে, আর শব্দের শুরুতেও কিন্তু আমরা মফলা উচ্চারণ করলাম। তাহলে 5টা আমরা কি শিখলাম? শব্দের শুরুতে মফলা উচ্চারণ হবে না। 2 নাম্বার, শব্দের মধ্যে কিংবা শেষে মফলাযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হবে। 3 নম্বরে আমরা পড়েছি মফলাযুক্ত কতিপয় শব্দ রয়েছে, বাংলা শব্দ রয়েছে যে সেখানে মফলাযুক্ত ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হবে না। 4 নম্বর আমরা পড়েছি সংযুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত মফলা অনুচ্চারিত থাকে। আর একদম শেষে পড়েছি মফলাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানান এবং উচ্চারণ ব্যতিক্রম থাকে, সেগুলোতে শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে সর্বত্র মফলার উচ্চারণ হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, এবার লাস্ট 5 নাম্বার, জফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এটাও কিন্তু বোর্ডে বেশ আমি এখানে যে 5টা দিয়েছি বোর্ড প্রশ্ন এবং অন্যান্য বড় বড় পরীক্ষার প্রশ্ন কিন্তু এই 5টার মধ্যেই ঘোরাঘুরি করে। অনেক অ্যানালাইসিস করেছি আমরা, অনেক অ্যানালাইসিস করে কিন্তু এই 5টাকে আমরা শনাক্ত করেছি। ক্লিয়ার? আদ্য ব্যঞ্জন বর্ণে জফলা যুক্ত হলে বর্ণটি উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে। এই শ্বাসাঘাত কিন্তু উচ্চারণে দেখানো যাবে না, আর বর্ণটির উচ্চারণ সাধারণত একারান্ত হয়ে থাকে। অর্থাৎ শব্দের শুরুতে যদি জফলা থাকে, জফলা ইজ ইকুয়াল টু এ হবে, অর্থাৎ জফলা জয়ের মতো উচ্চারিত না হয়ে এ এর মতো উচ্চারিত হবে। কীরকম দেখো, এইখানে হওয়া উচিত ব জ থা, বজাথা নয়, হয়েছে ব্যথা, অর্থাৎ এই জয়ের জায়গায় এখানে ব থা, ব্যথা, এর মতো একটা আওয়াজ করেছে। এখানে নয়ের পরে জ উচ্চারিত না হয়ে এর মতো উচ্চারিত হচ্ছে ন্যস্ত। এখানে বয়ের পরে জ উচ্চারিত না হয়ে বয়ের পরে উচ্চারিত হচ্ছে ব্যবহার। অর্থাৎ শব্দের শুরুতে বর্ণের পরে, আবার বলছি, শব্দের শুরুতে এরকম বর্ণের পরে যদি জফলা ব্যবহৃত হয়, জ উচ্চারিত না হয়ে উচ্চারিত হবে, জ উচ্চারিত না হয়ে উচ্চারিত হবে, জ উচ্চারিত না হয়ে উচ্চারিত হবে। শব্দের শুরুতে জফলাযুক্ত ব্যঞ্জনটির শেষে এর মতো আওয়াজ করবে, এই জন্য বলছে একারান্ত উচ্চারিত হয়, অন্তর অন্তে বা শেষে একটা এর মতো সাউন্ড করবে। এটা তো সিঙ্গেল জফলা। এবার বলছে জফলার সঙ্গে যদি আকার থাকে তাহলেও সেম। যেমন ধরো এইখানে জফলার সঙ্গে আকার আছে, তাহলে এখানে একটা জায়ের মতো উচ্চারিত হওয়া উচিত, হ্যাঁ, প্লাস জায়ের মতো উচ্চারিত হওয়া উচিত, তাহলে এখানে বজা খজা উচ্চারিত হওয়া উচিত, কিন্তু আমরা উচ্চারণ করছি ব্যাখ্যা, অর্থাৎ এই জায়গায় এর মতো উচ্চারণ করছি। দ্যাট মিন্স শব্দের শুরুতে জফলাই থাকুক, অবলিক জফলা প্লাস আকারই থাকুক, দুইটা এর মতো সাউন্ড করবে। এখানে দেখো শয়ের পরে যা আছে, জয় আকারে যা, কিন্তু আমরা বলছি শ্যাঁ, যা না বলে বলছি শ্যাঁ, অর্থাৎ এইখানে এর মতো আওয়াজ করছি। শ্যামল, সজামল বলার কথা আমাদের, আমরা বলছি শ্যামল। তার মানে শব্দের শুরুতে সিঙ্গেল জফলা থাকলেও এর মতো হবে, শব্দের শুরুতে জফলা প্লাস আকার থাকলেও এর মতো উচ্চারিত হবে, একই রকম উচ্চারণ। এবার বলেছে আদ্য জফলার পরে যদি হ্রস্বই থাকে অথবা দীর্ঘই থাকে, তাহলে জফলাটা
একারান্ত উচ্চারিত হবে। কীরকম দেখো, এখানে বয়ের সঙ্গে জ, এরপরে রসইকার, এই জন্য এই জফলা ইজ ইকুয়াল টু একার। এই জফলা প্লাস রসইকার, জফলা ইজ ইকুয়াল টু একার। এটা বজথিত না হয়ে হচ্ছে বেথিত, বেথিত, ব্যক্তি। ঠিক আছে, তাহলে শব্দের শুরুতে যদি জফলা থাকে, পরবর্তী বর্ণে যদি রসইকার থাকে, তাহলে জফলা যুক্ত ব্যঞ্জনের শেষে এর মতো আওয়াজ করবে, এইভাবে উচ্চারিত হবে। ওকে, পরেরটা দেখো, মধ্য অন্ত জফলাযুক্ত ব্যঞ্জন দ্বিতীয় উচ্চারণ হয়, অর্থাৎ এটা তো তিনটেই গেল শব্দের শুরুতে। শব্দের শুরুতে জফলা একারান্ত, শব্দের শুরুতে জফলা প্লাস আকার একারান্ত, শব্দের শুরুতে জফলা পরবর্তী বর্ণের রস্বইকার একারান্ত। হ্যাঁ, এ। এবার বলেছে যদি শুরুতে না থাকে, মধ্যে ও শেষে থাকে, তাহলে কি হবে? জফলা যার সাথে থাকবে সে দ্বিত্ব হবে, ডাবল থাকবে। তাহলে এখানে দেখো, গ, তারপর দ, তারপর জফলা, তাহলে এখানে গদজ না হয়ে দ দুইবার হবে। এই যে দ একবার, দ দুইবার, গদ্য হয়ে যাচ্ছে কি? গদ্য। এখানে ন, এরপর জ উচ্চারিত না হয়ে ন দুইবার হয়ে গিয়েছে, সুতরাং এটা হয়ে গেছে বনজ, না হয়ে গেছে বন্য। কথা ক্লিয়ার? তার মানে শব্দের মধ্যে কিংবা শেষে যদি জফলা থাকে, তাহলে জফলাযুক্ত ব্যঞ্জন দুইবার উচ্চারিত হবে। শেষেরটা দেখো, সংযুক্ত ব্যঞ্জনের সাথে যদি জফলা যুক্ত থাকে, তাহলে সেটা অনুচ্চারিত হবে, জফলা হারিয়ে যাবে। যেমন ধরো আমরা বললাম স, নয়ের সঙ্গে ন, জফলা, তারপর আমরা দিলাম সি, তাহলে এখানে কি লেখা আছে? প্রথমে আছে স, তারপর ন আছে দুইটা, তারপর আছে জ, তারপর আছে আকার, তারপর আছে স, তারপর আছে দীর্ঘইকার। কিন্তু আমরা এটার উচ্চারণ করছি সন্ন্যাসী, এই তো করছি সন্ন্যাসী। তো জফলাটা কোথায়? এই যে জফলার সাউন্ডটা কই? জফলা তো জয়ের মতো সাউন্ড, এইখানে সন্ন্যাসী বানানে কি জফলা জয়ের মতো কোনো সাউন্ড আছে? কেন নাই? কারণ এই ন আগে থেকেই ডাবল। এই আগে থেকেই ডাবল হওয়ার কারণে এই জফলার উচ্চারণ এখানে পাওয়া যাচ্ছে না। সেটাই বলছে যে এই ন আগে থেকে ডাবল, সেই কারণে এখানে জফলার উচ্চারণ নাই। এই ন এবং ত আগে থেকেই ডাবল, এই জন্য জফলার উচ্চারণ এখানে নাই। এই ন এবং তই শুধু আছে, জফলা আউট। ক্লিয়ার? তাহলে পাঁচটা, শব্দের শুরুতে যদি জফলাযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে ব্যঞ্জনটি একারান্ত হবে। শব্দের শুরুতে জফলার সাথে যদি আকার থাকে তাহলেও সেম ব্যঞ্জনটি একারান্ত হবে। শব্দের শুরুতে জফলা পরবর্তী বর্ণের রস্বইকার থাকলে ব্যঞ্জনটি একারান্ত হবে, অর্থাৎ সেখানে এ থাকবে। শব্দের মধ্যে কিংবা শেষে জফলা থাকলে জফলার উচ্চারণ না হয়ে সংশ্লিষ্ট বর্ণ দ্বিত্ব বা ডাবল হবে। আর সংযুক্ত ব্যঞ্জনের সাথে, অর্থাৎ জফলাযুক্ত ব্যঞ্জনটি যদি আগে থেকেই সংযুক্ত থাকে, তাহলে জফলার উচ্চারণ এরকম খুঁজেই পাওয়া যাবে না, সেখানে জফলার উচ্চারণ থাকবে না। ঠিক আছে? তাহলে এই পাঁচটা প্রশ্ন পরীক্ষাকে সামনে রেখে তোমরা ভালো করে পড়ো। আবারও বলছি, এই কথায় তুমি নির্ভর করতে পারো, প্রশ্ন কিন্তু এর মধ্যেই আসবে এবং আমি আশা করি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমরা সব যথাযথভাবে উত্তর দিতে পারবে। কোনো জায়গায় যদি অস্পষ্টতা থাকে তাহলে ভিডিওটি আবার চালু করে দেখো। আর যদি তারপরও কোনো অস্পষ্টতা থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা তার উত্তর ইনশাল্লাহ যথাযথভাবে দিব। সবাই ভালো থাকো, পরীক্ষায় সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।